সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর এর অফিস সহকারী পদে যে পরীক্ষাটা 13-12-2024 অনুষ্ঠিত হয়েছিল। আমরা আপনাদের রিসেন্ট সময়ে চাকরির পরীক্ষায় যে গণিতগুলো এসেছে সেগুলো সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তো খুবই সহজ একটা অঙ্ক, আমার মনে হয় এই অঙ্কটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের। 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, এটাও আপনাদের পারার কথা। 3 নম্বর অঙ্কটা দেখেন, এইটা হয়তো কিছুটা কঠিন রয়েছে। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত। আমরা একটু অঙ্কগুলো দেখার পরে যেগুলো আমাদের কাছে কঠিন মনে হবে সেই অঙ্কগুলোই আমরা আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আমরা 3টা দেখেছি, এরপরে 4, 5, 6 এগুলো একটু দেখেন। বলা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, √1 যোগ √1 এর বর্গ কত, 5 জন সদস্যের একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত হবে। ওকে, এটাতে বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে। একটু ভেঙে গিয়েছে, একটু বুঝে নেবেন আপনারা। এরপরে দেখেন আরও কি বলা হচ্ছে। কোন ভগ্নাংশ এটি ক্ষুদ্রতম, এটাও সহজ অঙ্ক। এক ব্যক্তি তার আয়ের হাফ অংশের পরিবর্তে 3/1 ভাগ বা অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত। ওকে, ইকুয়েশন বিল্ড আপ করতে হবে এটাতে। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, শুধু বালতির ওজন কত হবে। এটা দেখেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক, আমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি আপনাদেরকে। পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে। প্রশ্নটাতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার। তো এবার আসেন পরেরটা কি বলা হচ্ছে এখানে, যে 12 নম্বর অঙ্কে a - b ভাগ ab প্লাস b - c ভাগ bc প্লাস c - a ভাগ ca ইকুয়াল টু হোয়াট। সমাধানের অঙ্ক এটা। এবার দেখেন 13তে বলা হচ্ছে x² প্লাস x - 20 এর উৎপাদক কোনটি। 14তে বলা হচ্ছে 8, 12, 36, 72, 144 এর লসাগু কত। আর 15 নম্বরে বলা হচ্ছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত। ওকে, প্রত্যেকটাই আমার কাছে সহজ লেগেছে, কোনো অঙ্কই কিন্তু এখানে কঠিন অঙ্ক নেই। ঠিক আছে, তো আমরা অঙ্ক সমাধান করা শুরু করি। তো শুরুতেই আমরা 15 নম্বর অঙ্কটা দিয়েই সমাধানটা শুরু করব। কোনো একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত। আচ্ছা, একটা কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হওয়া মানে কি, ওই কোণটার পরিমাণ কত, 30 ডিগ্রি। তার মানে এর দ্বিগুণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে ওই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। ওকে, প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে যে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ। আচ্ছা, তার পূরক কোণ বলতে কার পূরক কোণ, এই 30 ডিগ্রির পূরক কোণ জানতে যাচ্ছে, 60 ডিগ্রির নয়। ওকে, এটাই কিন্তু একটু বুঝতে হবে। তাহলে একটি কোণের দ্বিগুণ 30 ডিগ্রি হলে তার পূরক কোণ, তার মানে 30 ডিগ্রি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ মানে 30 ডিগ্রির পূরক কোণ। তো পূরক মানে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে একটা অপরটার পূরক কোণ বলা হয়। আমরা জানি যে পূরক কোণ আমাদের এইভাবে তৈরি হয়। তো ধরে নিলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি। তাহলে দুটো মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে 60 আর 30 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমরা সংজ্ঞা থেকে জানি পূরক কোণ কাকে বলে, দুটো কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলা হয়। তাহলে এটার সঠিক উত্তর কত, 60 ডিগ্রি। খেয়াল করে দেখেন এ নাম্বারে আমাদের এই অপশনটা রয়েছে। পরেরটা আসেন 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 8, 12, 36, 72, 144 এর লসাগু কত। ওকে, তো মনে রাখবেন লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা প্রত্যেকটারই প্রতিনিধিত্ব করে। ওকে, তাহলে আমরা 8, 12, 36, 72, 144 এর লসাগু করতে চাই। আমরা একটু গ্যাপ করে লিখব 8, 12, 36, 72 এবং 144 এর লসাগু করব। তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি লসাগু করব জন্য। তাহলে আমি সবচেয়ে ছোট সংখ্যা 2 দ্বারা ভাগ করব। 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, আর এটা কত, এটা ছিল কিন্তু 144। ওকে, এটা হয়তো মুছে গিয়েছে, এটা ছিল 144। তাহলে কত হবে, তাহলে আমাদের হবে 72 দুগুণ 144। ক্লিয়ার। আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72। আবার 2 দ্বারা ভাগ যাবে, 2 একে 2, 3, 3ই থাকলো, 9, 9ই থাকবে, 9 দুগুণ 18 এবং 18 দুগুণ 36। আর তো 2 দ্বারা ভাগ যায় না, এবার 3 দ্বারা, 3 একে 3, 3 তিরিখা 9। খেয়াল করে দেখেন আবার 3 তিরিখা 9, 3 6 18। আবার 3 দ্বারা ভাগ যায়,
3 একে 3, 3 একে 3, 3 দুগুণ 6, আর ভাগ যাচ্ছে না। তাহলে কত কত হবে আমরা এইখান থেকে প্রত্যেকটা সংখ্যাই বসাই দেব সিরিয়াল অনুযায়ী। তাহলে 2 2 2, তাহলে 2 গুণন 2 গুণন 2, কয়টা 3 3 3, তাহলে 3 গুণন 3 এবং শেষে একটা 2 রয়েছে। কত হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 3 24 72, 72 দুগুণ 144। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 144, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। একটু করতে হয়তো সময় লাগবে, কিন্তু যদি আপনার ধারণা থাকে যে মনে করেন আমি যদি বলি 20 আর 40-এর লসাগু কত? লসাগু 40। আমি যদি বলি 10 20 40-এর লসাগু কত? লসাগু 40। এইভাবে আপনি বুঝতে পারবেন যেহেতু প্রত্যেকটা সংখ্যা দ্বারাই 144কে ভাগ যায়, তার মানে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বলতে পারি আমাদের লসাগু হচ্ছে 144। যারা ম্যাথ মোটামুটি ভালো বোঝেন তাদের আর লসাগু করার প্রয়োজন হবে না, আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে হচ্ছে লসাগু কত হচ্ছে। ওকে, এবার আমরা এর আগে যে 13 নম্বর অঙ্কটা রয়েছে সেটার একটু সলিউশন করব। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 এর উৎপাদক কোনটি? দেখেন খুবই সহজ অঙ্ক। আমি যদি হচ্ছে আপনাদের বলতাম যে হচ্ছে এই অঙ্ক পরীক্ষায় হচ্ছে এসেছে, তাহলে অনেকেই হয়তো আপনারা বিশ্বাসই করতেন না যে এই ধরনের সহজ অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আমি যেন খুব কঠিন ধাঁচের অঙ্কগুলো করে দিই। আসলে কঠিন অঙ্ক আসে শতকরা 10 থেকে 20%, বাকি 80-90%ই কিন্তু সহজ অঙ্ক বা মিডিয়াম লেভেলের অঙ্কগুলো আসে। আপনারা কঠিনগুলোর পেছনে বেশি টাইম কিল করেন। আপনারা আগে সহজগুলো শেখেন, তারপরে মিডিয়ামগুলো শিখবেন, দেন কঠিনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এভাবেই প্র্যাকটিস করতে হয়। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 20, তাহলে ইকুয়াল, বলেন তো দেখি এটার উৎপাদক কি হবে? আমি ব্লার করে দিচ্ছি। উৎপাদক এমনভাবে করতে হয় যেন প্রথমটা আর শেষটা গুণ করলে যেটা হয় সেটাকে আমরা মাঝখানেরটা বানাতে পারি। ওকে, তাহলে প্রথমে কত? এই 20 আর এক্স স্কোয়ার গুণ করলে 20x স্কোয়ার। এই 20x স্কোয়ারকে আমাকে x বানাতে হবে। তাহলে আমি করব কি 5x × 4x, এই দুটো যদি গুণ করি 20x স্কোয়ার হবে, আর এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমাদের কি হবে? x হবে। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x। কেন মাইনাস দিলাম? এই যে প্লাস মাইনাসে হচ্ছে প্লাস আর মাইনাস করলে প্লাস এক্স হয়ে যাবে। এখানে 5 থেকে 4 বাদ দিলে একটা এক্স থাকে, মাইনাস 20। এই জন্য আমরা এই কাজটা করে নিই। তাহলে এক্স কমন নিলে কি থাকে? এক্স প্লাস 5, নিঃসন্দেহে আপনারা বোঝেন। মাইনাস 4 কমন নিলে থাকে এক্স প্লাস 5। আচ্ছা, এখানে তো দুইটাই মাইনাস ছিল, কেন তাহলে প্লাস হলো? খেয়াল করে দেখেন, এখানে 4 আছে, সরি এখানে রাইট, এখানে 4 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20। এই জন্য কিন্তু মাঝখানে আমরা প্লাস দিয়েছি। আদতে এই দুটো মিল করব আমরা, তাহলে এক্স প্লাস 5 দুটোর মধ্যে একটা নিতে পারি, আর বাইরে কি আছে? এক্স মাইনাস 4 আছে। ওকে, তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস 5 একটা, এক্স মাইনাস 4 একটা। কোথায় রয়েছে আমাদের অ্যান্সার? এক্স প্লাস 5 একটা, এক্স মাইনাস 4 একটা। দেখেন কত সহজেই আমরা করে ফেললাম। এবার দেখেন আমরা 12 নম্বরে চলে যাচ্ছি। তো 12 নম্বরটাতে কি বলা হচ্ছে? a মাইনাস বি ভাগ এবি। তাহলে a মাইনাস বি ভাগ হচ্ছে এবি, প্লাস উপরে কি বলা আছে? বি মাইনাস সি ভাগ হচ্ছে বিসি, প্লাস সি মাইনাস এ ভাগ হচ্ছে কি? সি এ। এইটা ইকুয়াল টু হোয়াট? এটার মান কত আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা এটা সলিউশন করব। তাহলে ইকুয়াল চিহ্ন দিলাম আমরা, দিয়ে আমরা যদি সলিউশন করি, আচ্ছা বলেন তো এ বি সি মানে সরি এ বি কমা বিসি কমা সিএ, এদের লসগু কি? লসগু আমরা এভাবে করতে পারি, এ কমন নিলাম, থাকলো বি, বিসি আর থাকলো সি। এবার আমরা বি কমন নিলাম, থাকলো 1, কত থাকে? সি কমা সি। আবার আমরা সি কমন নিলাম, থাকে 1 1। তার মানে এ গুণন এ ইন্টু বি ইন্টু সি। লসগু কত? লসগু এবিসি। এইভাবেই কিন্তু লসগু বের করে নিতে হয়। এবার এবি দিয়ে এবিসিকে ভাগ করলে থাকে সি, সি দিয়ে এই দুটোকে যদি আমরা গুণ করি এসি মাইনাস বিসি, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। প্লাস দিলাম, বিসি দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে বিসি কাটার, তাহলে এ থাকলো, এ দ্বারা এই দুটোকে গুণ করলে এবি মাইনাস এসি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে বিষয়টা। প্লাস সি এ দ্বারা এটাকে ভাগ করলে কত থাকে? বি, বি দ্বারা এটাকে গুণ করলে বিসি মাইনাস এবি থাকে। দেখেন, তাহলে আমরা এবি এবি ক্রস করে দিতে পারি, প্লাস মাইনাস ক্রস। এবার আমরা এসি এসি ক্রস করে দিতে পারি, প্লাস মাইনাস ক্রস, প্লাস বিসি মাইনাস বিসি ক্রস করে দিলাম, তাহলে উপরে থাকে 0, তার নিচে থাকে এবিসি। তাহলে কি হয়? জিরোকে এবিসি দ্বারা ভাগ করলে হয় 0। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এই অঙ্কটার সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের, খেয়াল করে দেখেন 0। তো 0 কোথায় রয়েছে আমাদের? 0 রয়েছে কত নম্বরে দেখেন তো দেখি? 12, 12-র 0 রয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বি নম্বর অ্যান্সার রয়েছে, কিন্তু বি, সি আর ডি রয়েছে, এ কিন্তু অ্যান্সারে নেই। আসলে এ নম্বরটা ছিল আমাদের, হয়তো কোনো কারণে মিসিং হয়ে গিয়েছে।
তো আমি এ নম্বরটা দিয়ে দিচ্ছি, এ নম্বরটা 0 এবং এই এ নম্বরটা এখানে কিন্তু রাইট অপশন। ওকে, এবার আমরা আরও উপরের দিকে চলে যাচ্ছি, দেখি আমরা আরও কোন কোন অঙ্ক রয়েছে। স্ক্রিনের 11 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার। ওকে, সহজ, কিন্তু খুবই সহজ অঙ্ক এটাও। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমরা লিখতে পারি যে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল, মনে রাখতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা, কিন্তু পরিসীমা ইকুয়াল আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে বা পরিসীমা কত দেওয়া আছে? 40 মিটার, তাহলে 40 বসাই দিলাম ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া নেই, বের করতে বলেছে, তাহলে দৈর্ঘ্যকে আমরা x ধরে নিলাম, প্লাস প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5, বসালাম আমরা 5, একটু ব্লার করে দিলাম। তো খেয়াল করে দেখেন, তাহলে বা আমরা লিখতে পারি 40 ইকুয়াল, তাহলে 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 5 দুগুণ কত? 10, তাহলে বা আমরা বলতে পারি 40, আর এই যে এই দিকে যে কত রয়েছে আমাদের, খেয়াল করে দেখেন এই 10 রয়েছে, এই 10 যদি এই দিকে আসে -10 ইকুয়াল টু 2x হয়। তাহলে বা আমরা কি লিখতে পারি? 2x ইকুয়াল টু 40 থেকে 10 গেলে 30, তাহলে সুতরাং x এর ভ্যালু কত বলেন তো? 30কে 2 দিয়ে ভাগ করলে কত? 15। তার মানে আমরা বলতে পারি x আমরা কি ধরেছিলাম? দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্যের ভ্যালু কত আসলো? 15 আসলো। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা একটু অ্যান্সারটা ট্রাই করব। খেয়াল করে দেখেন আমাদের বি নম্বর যে অপশনটা, সেটাই কিন্তু রাইট অপশন। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে অঙ্কগুলো কিন্তু খুব কঠিন আসে না, সহজ অঙ্কই আসে। তো এবার আমরা 10 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি ভালো করে। কি বলা হচ্ছে? পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি, শুধু বালতির ওজন কত? সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা কিভাবে এই অঙ্কটা সলিউশন করতে পারি? আমরা চাইলে মুখে মুখেও করতে পারি, অথবা অঙ্কটা ধরেও আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো আমরা ধরে নিলাম যে ধরি আমাদের কিসের ওজন? শুধু বালতির ওজন। আমি লিখলাম শুধু বালতির ওজন কতটুকু? বালতির ওজন ইকুয়াল টু x কেজি, এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা যেটা করব, দেখেন পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, তার মানে আমরা বলতে পারি পানি কি? পানি হচ্ছে আমরা ধরতে পারি পানিকে W ধরতে পারি, অথবা আমরা চাইলে ওয়াইও ধরতে পারি। যেহেতু বালতির ওজন ধরেছি আমরা x, তাহলে পানির ওজন আমরা ওয়াই ধরে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তাহলে পানির ওজন আমরা কি ধরবো? ওয়াই, তাহলে পানিকে আমরা ওয়াই ধরলাম। তাহলে শুধু বালতির ওজন x কেজি, আর পানিকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা কি বলতে পারি? যে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 12, আমরা এটা বলতে পারি। এটা 1 নং সমীকরণ আমাদের কাছে। এখানে y মানে হচ্ছে পানি আর x মানে হচ্ছে বালতি। ক্লিয়ার? এবার আসেন বালতির অর্ধেক পানি ভর্তি হলে, আচ্ছা বালতির অর্ধেক পানি ভর্তি হওয়া মানে কি? তার মানে বালতির অর্ধেক পানি ভর্তি, তার মানে বালতিটা কি? বালতি হচ্ছে x ধরলাম, প্লাস তার সাথে অর্ধেক পানি মানে কি? y/2 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমাদের কত কেজি? 7 কেজি, তাহলে 7 ধরলাম, তাহলে এটা সমীকরণ নাম্বার 2। এখন 1 আর 2 নম্বর সমীকরণ আমরা যদি হচ্ছে কাটাকাটি করতে পারি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি বের হয়ে যাবে বলেন তো দেখি? আমাদের কিন্তু y এর মান অর্থাৎ পানির মান বের হয়ে যাবে। কিন্তু আসলে আমরা পানি তো বের করতে চাই না, তাই না? আমরা বের করতে চাই বালতির ওজন, তাই আমাদের y কাটতে হবে। তাহলে y যদি আমরা কাটতে চাই, আচ্ছা তাহলে 2 নং সমীকরণকে আমরা একটু ক্যালকুলেশন করি, যে 2 নং হতে পাই। তাহলে ক্যালকুলেশনটা কি হবে আমাদের? খেয়াল করে দেখেন, তাহলে 2 নং হতে পারলে লসাগু হলো 2, তাহলে এখানে হয় কি 2x প্লাস ওয়াই ইকুয়াল কত? 7। তাহলে বা আমরা লসাগু মানে আর গুণ করব, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল 7 দুগুণ কত? 14। তার মানে আমরা এবার 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 14 পেলাম। এবার বলেন তো 1 নং সমীকরণটা কত? x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, আর 2 নং সমীকরণ কত? 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 14। এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে y ক্রস, তাহলে মাইনাস x ইকুয়াল টু -2, তাহলে মাইনাস মাইনাস কাটা, সুতরাং x ইকুয়াল টু 2। তাহলে x কি ধরেছি? শুধু বালতির ওজন। কি চেয়েছে? শুধু বালতির ওজন কত? তাহলে কত কেজি? 2 কেজি। নিঃসন্দেহে আমরা এভাবে অঙ্কটা সলিউশন করতে পারি। তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। এক ব্যক্তি তার আয়ের হাফ অংশের পরিবর্তে 3/1 অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত? তাহলে এই ধরনের অঙ্কে আমরা ধরে নেই যে ধরি আয় হচ্ছে কত টাকা? x টাকা। তাহলে বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের হাফ অংশের পরিবর্তে যদি 3/1 অংশ ব্যয় করত, তার মানে হাফ অংশ মানে কি? x/2,
3-এর 1 অংশ মানে কি x ভাগ 3, এই দুটোর বিয়োগফল কত 5000। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হয়ে গেল। এখন আমরা যদি x এর ভ্যালু বের করতে পারি তাহলে সাথে সাথে এই অঙ্কটা সলিউশন হয়ে যাবে। তাহলে 3 দুগুণ 6, তাহলে 6 যদি হয় 3, তার মানে উপরে 3x মাইনাস উপরে 2x ইকুয়াল টু 5000। তাহলে কি হয়, উপরে হয় x, তার নিচে 6 ইকুয়াল 5000। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, এর নিচে 1 যেহেতু আছে, এটা দ্বারা x কে গুণ করলে x ইকুয়াল কত হয় 5 6 30,000। তার মানে তার আয় হচ্ছে কত হাজার, 30,000। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই অঙ্কটার সঠিক উত্তর কত হবে। সঠিক উত্তর হবে, দেখেন বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা 30,000 টাকা। তো এইভাবে যদি আপনারা অঙ্কের মধ্যেই মানে প্রশ্নের মধ্যেই অঙ্কগুলো করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে ক্যালকুলেশন হয়ে যাবে। তবে এক অঙ্ক থেকে আর এক অঙ্কে যাওয়ার সময় কিছুটা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, নচেত মাথা গরম হয়ে গেলে কিন্তু কখনোই এ ধরনের অঙ্ক আপনারা সলিউশন করতে পারবেন না। তো এবার আমরা উপরের দিকে চলে যাচ্ছি এটা মুছে দিয়ে। তো খেয়াল করে দেখেন আরও কী অঙ্ক রয়েছে আমাদের। 4 নম্বর অঙ্কটা দেখেন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তো খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা ভগ্নাংশগুলো পাশাপাশি লিখি। উপরে 5, তার নিচে 6, উপরে 12, তার নিচে 15, উপরে 11, তার নিচে 14, এবার উপরে 17, তার নিচে 21। আমরা কোনাকুনি গুণ করে ভগ্নাংশগুলো কম্পেয়ার করি। যেহেতু ক্ষুদ্রতমটা বের করতে বলেছে মানে ছোটটা, তাই আমরা 5 15 75 আর 6 12 72। যেহেতু 72 ছোট, এটা ক্রস। এবার আসেন 12 আর 14 যদি আমরা গুণ করি, 14 আর 12 কত হয়, 14 দুগুণ 28, এক ঘর কাটা, 14 1 14। তাহলে 8 4 2 6 1 168। তাহলে আমরা কোন দুটো গুণ করলাম, 12 আর 14। তাহলে এই কোণাটা গুণ করলাম, কত হলো 168। এবার আমরা এই কোণাটা গুণ করে নিচে বসাবো। তাহলে 11 আর 15 গুণ করলে কত হয়, 11 গুণন 15। তাহলে 5 11 55, এক ঘর ক্রস, 11 1 11। তাহলে 5 6 1 165। তাহলে এটা হলো 165। তাহলে এবার এটা ক্রস, যেহেতু এটা বড় তাই ক্রস করে দিলাম এটা। এবার আমরা এটা আর এটা গুণ করব। আমরা 11 আর 21 যদি গুণ করি, তাহলে 11 আর 21, খেয়াল করে দেখেন 11 1 11, এক ঘর ক্রস, 11 দুগুণ 22। তাহলে 1 3 2 231। তাহলে এটা গুণ করে আমাদের কত হলো 231। এবার আমরা এই কোণাটা গুণ করব 14 আর 17। তাহলে 14 আর 17 যদি আমরা গুণ করি, 4 7 28, 8 হাতে 2, 7 1 7 2 9, এক ঘর ক্রস, 14 1 14। তাহলে কত থাকলো 8 9 4 13 3 2 238। তাহলে কত হলো, এটা হলো 238। তার মানে দেখেন 31 ছোট 38 বড়, তো এটা ক্রস করে দিলাম। নির্ণেয় ছোট সংখ্যা 11/14। সি নম্বর দেখেন অপশনটা রাইট। এটা করার আরও একটা প্রসেস রয়েছে। ওকে, তো আমি পরবর্তী সময় সেই প্রসেসটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে এটাই আপনারা শিখলেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। কিছুটা ভেঙে গিয়েছে, একটু বুঝে নেবেন আপনারা। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত। আচ্ছা, ক্রমিক সংখ্যা বলা হচ্ছে, তো আমরা ধরে নিতে পারি যে ধরি প্রথম সংখ্যাটা x, দ্বিতীয় সংখ্যাটা x+1, তৃতীয়টা হচ্ছে x+2। ক্রমিক যেহেতু এই জন্য। আচ্ছা, এটা যদি 1 হয়, 1 1 2, 2 আর 1 3। এটা যদি 5 হয়, 5 আর 1 6, 5 আর 2 7। তার মানে 5 6 7 হবে এভাবে। তো 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত, 33। তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে এটা আর এটা যোগ করে 33 হয়। x+1 প্লাস x+2 ইকুয়াল কত, 33। তাহলে বা বলেন তো x যোগ করলে কত হয়, 3x প্লাস 2 এর একে কত, 3 ইকুয়াল টু 33। তাহলে বা 3x ইকুয়াল টু কত, 33 থেকে 3 গেলে 30। সুতরাং x এর ভ্যালু কত, 10। তার মানে এটা 10, এটা 11 আর এটা 12। তাহলে 10 11 12 গুণ করলে কত হয়, 10 আর 11 গুণ করলে 11 10 110। এর সাথে কত গুণ, এর সাথে আমাদের 12 গুণ। তাহলে এর সাথে আমরা 12 গুণ করব। 2 0 0 2 1 2 2 1 2, এক ঘর ক্রস, 1 0 0 1 1 1 1 1 1। তাহলে 0 2 3 1, 1320। কোথায় রয়েছে 1320? এই যে দেখেন ডি নম্বর অপশনে 1320 রয়েছে। ওকে, তো এইভাবেই কিন্তু করতে হবে অঙ্কগুলো। এবার দেখেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, 6 নম্বর যে অঙ্কটা বলা হচ্ছে কি, 5 জন সদস্যের একটি সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত। মুখে মুখে উত্তর বের করা সম্ভব। আচ্ছা, সদস্য কয়জন, 5 জন। প্রত্যেকেই কি করেছে, সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। তাহলে সদস্য সংখ্যা 5 জন, চাঁদা দিয়েছে 5 গুণ। তার মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত টাকা, 25 টাকা। তাহলে মোট চাঁদা কত উঠেছে, 5 জনে 5 25-এ কত, 125 টাকা চাঁদা দিয়েছে। দেখেন কত সহজ অঙ্ক, 125 টাকা। ওকে, বলা হচ্ছে √1 প্লাস √1 এর বর্গ কত। আচ্ছা, √1 প্লাস √1 এর বর্গ কত হবে। তার মানে আমরা বলতে পারি √1 যোগ √1
সরি √1 যোগ √1 এর বর্গ মানে কি, এভাবে বর্গ। আপনারা চাইলে a+b² সূত্র প্রয়োগ করতে পারেন, কিন্তু আমরা জানি √1 মানে 1, আবার √1 মানে 1, তার উপর স্কোয়ার। তাহলে 1 আর 1 2, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4। তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর 4। 4 নম্বর অঙ্কটা দেখেন, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা জানি 2 3 5 7 11 13 17 19 23 29। তাহলে কয়টা হলো আমাদের এখানে হিসাব করতে হবে। তাহলে দেখেন আমরা যদি একটু গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কয়টা? 10টা। খেয়াল করে দেখেন বি নম্বর অপশনটা কিন্তু রাইট অপশন। তো আজকে আর হয়তো অঙ্ক করব না, 1 2 3 নম্বর অঙ্ক আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। আমি একটু দেখাচ্ছি 1 2 3 এ কী কী রয়েছে। খেয়াল করে দেখেন, 1 রয়েছে খুব সহজ অঙ্ক, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। আর 2 রয়েছে 1 হতে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত লিখে সব যোগ করবেন। আর ভাজক ভাগফলের 10 গুণ। তো এই অঙ্কটাই কিছুটা কঠিন রয়েছে, আপনারা যদি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে 3 নম্বর অঙ্কটার উত্তর কত হবে সেটা জানতে চাই। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও লিখে জানাবেন। আর আমার কাছে অনলাইনে যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদের ম্যাথ শিখিয়ে থাকি। 2 ধরনের ব্যাচ রয়েছে, একটা শর্টকাট এবং একটা ডিটেলস।